হ্যাঁ, সাবজিদা। জি আপু। হুম। ঠিক আছে, ওই যে ছবিটা দিছিলাম জাস্ট দেখানোর জন্য যে আমরা আসলে স্লাইডিং স্কেলও বলতে চাই না। জিনিস কারণ কিভাবে, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। তো স্লাইডিং স্কেল যেহেতু বলতে চাই না, তখন আমরা আসলে কিভাবে বলতে পারি এই কথাটা, এটা দেখানোর জন্য। আচ্ছা, এখন হচ্ছে এতে আয়, কম্পিউটার টার্পে আসি। আচ্ছা দেখো, টার্প সিনড্রোমের মধ্যে প্রথমত হচ্ছে, আচ্ছা এরপরে হচ্ছে তাহলে আহ চয়েস অফ, আচ্ছা এই যে 121 নম্বর পয়েন্টে নিচে আসো। ইয়াসমিন, আমি রেকর্ড অন করছি। আচ্ছা, ইজ দেয়ার এনি প্রেফার্ড অ্যানেস্থেটিক টেকনিক ফর পেশেন্ট আন্ডারগোয়িং টার্প, এটা আমরা একটু আগেই পড়ে আসছি, এন্ড ওয়াই। ওই একই জিনিসগুলো এখানে আমরা লিখে দিব, কেন আমরা দিতে চাচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে বেনিফিট অফ সেন্ট্রাল ব্লক ইন ভার্সেস জেনারেল ইন টার্প। তাহলে এটাও এটার সাথে তুমি মিলাই ফেলতে পারো, একই জিনিস শর্টকাটে লিখছে। আচ্ছা, টার্প সিনড্রোম, হোয়াট ইজ টার্প সিনড্রোম? ডেফিনেশন তো মানে বহুবার আসছে দেখেই বুঝতেছো, ভেরি হুম। ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে আমাদের প্রস্টেটে ভেনাস গুলো ওপেন হয়ে যাচ্ছে, ফলে অনেকগুলা পানি আমাদের বডি টেনে নিচ্ছে। পানি টেনে নেওয়ার কারণে আমাদের যে সাইন সিমটম ডেভেলপ করতেছে সেটাকে আমরা বলতেছি টার্প। তাহলে কত লিটার পানি? মোর দেন টু অথবা দুইটার মোর দেন হলো। টু। আচ্ছা, এখন টার্পের মধ্যে এই পেশেন্ট গুলা কি ক্লিনিক্যাল ফিচার শো করে? হ্যাঁ, এখন এই ক্লিনিক্যাল ফিচারকে তারা আবার হচ্ছে দুই ভাগে ভাগ করে বলছে। একটা হচ্ছে তোমার অ্যাওয়েক পেশেন্ট, আর একটা হচ্ছে তোমার নন নন অ্যাওয়েকে তো আসলে কাহিনী আসবে না, কারণ তারপরে আমরা কি কি বলতেছি, আমরা বলতেছি পেশেন্টকে আমরা এখানে যে ইয়া দিব, রিজনাল ব্লক দিচ্ছি। তাহলে হুম। সিমটম সে কি বলতে কি বলবে? সে বলবে হচ্ছে মাথা ঘুরায়, চোখে জানি কেমন দেখতেছি, আমার হচ্ছে আহ হুম। পেট ব্যথা। শ্বাস সে নিতে কষ্ট। হ্যাঁ, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে পেট ব্যথা তো আর বলতে পারবে না, কারণ পেটে মানে তার তার ধারণা হচ্ছে পেটেই অপারেশন হচ্ছে বা পেটের দিকেই যাচ্ছে। তো হচ্ছে সে বলবে আমার বুকটা কেমন জানি ভারী হয়ে আসতেছে বা বুক ধরফর করতেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হুম। আচ্ছা, এটা হচ্ছে বাংলা কথা। এখন আমরা কি পাবো? ক্লিনিক্যাল সাইন সিমটম। ক্লিনিক্যাল সাইন সিমটম গুলা অনেকগুলো ক্লিনিক্যাল সাইন সিমটম আছে। এর মধ্যে দেখো, যেটা পালমোনারি ইডিমা পর্যন্ত, হ্যাঁ, কনফিউশন থেকে শুরু করে পালমোনারি ইডিমা পর্যন্ত মেইনলি হচ্ছে সাইন। আর এরপরের বাকিগুলো হচ্ছে আমার ইনভেস্টিগেশন বা সিমটম, মানে আমি কি কি পাচ্ছি। হ্যাঁ, আমি কি কি পাচ্ছি বলতে হচ্ছে আমি ইনভেস্টিগেশন করলে আমার কি কি আসতেছে ওগুলা। যেমন হচ্ছে হুম। প্রথমত বলতেছে সাইন, আমরা সাইন পাচ্ছি কি, তার হচ্ছে দেখবা মানে অল্টার লেভেল অফ কনসাসনেস পেশেন্টের হচ্ছে। ফিজিক্যাল আহ, ফাইন্ডিং, তাই না? আর হ্যাঁ, বাকিগুলো ইনভেস্টিগেশন। হ্যাঁ, মানে পালমোনারি ইডিমা পর্যন্ত হচ্ছে আমার। এগুলো ফিজিক্যাল, এটা তো ইনভেস্টিগেশন। কথা বুঝি না রে কপি, কেটে যাচ্ছে আমার সাইন। কানেকশন। আমার কানেকশন আনস্টেবল দেখাচ্ছে নাকি না? কপিটা দেখাচ্ছিল, এবার বল, আবার বল। আপনার কথা শুনতেছি। আচ্ছা আপু, আমি বললাম যে মানে পালমারি ইডিমা পর্যন্ত হচ্ছে হ্যাঁ, ফিজিক্যাল কি পাবো আমি, সাইন গুলো আর কি। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ, এর পরে গুলো কি ইনভেস্টিগেশন, আমি কি কি পাবো? ইনভেস্টিগেশনে কি পাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে তাহলে তোমার আমরা বলতেছি কি পেশেন্ট মাথা ঘুরাচ্ছে, চোখে ঝাপসা করতেছে, এগুলা চোখে ঝাপসা, মাথা ঘুরাচ্ছে, মাথা ঘুরাচ্ছে মানে হচ্ছে মাথা ব্যথা করতেছে বা মাথা ঘুরাচ্ছে, তাহলে আমরা বলতেছি এখানে অল্টার লেভেল অফ কনসিয়াসনেস। চোখে ঝাপসা দেখতেছি, প্যাপিলিডিমা। তারপরে বলবে যে হচ্ছে আমার কেমন বুক, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাহলে হচ্ছে তার কি পালমোনারি ইডিমা। পালমোনারি ইডিমা। এরপরে হচ্ছে তোমার বুক টাইট হয়ে আসতেছে। তাহলে বুক টাইট হয়ে আসতেছে বা বুকের উপর মনে হচ্ছে কেউ ভারী কিছু একটা বসে আছে, সেটাও পালমোনারি এডিমাতে যাবে বা হচ্ছে হার্ট ফেলিউরের দিকে যাচ্ছে। এবং তুমি ওটা পাচ্ছ, এবং ডিসনিয়া সেটা পালমোনারি মানে ইডিমা দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারতেছো। অলিগুরিয়া আসলে তুমি তখন পেশেন্টের আউটপুট দিতেছো, অলিগুরিয়া আসলে ভাবে করে বুঝতে পারার কথা না। আচ্ছা, এবার দেখো সাইনে। সাইনের মধ্যে তুমি বলবা কি যে পেশেন্টের এখানে মনে রাখবা যে বডিতে পানি জমা হয়ে আছে, কিন্তু সেটা বেরোতে পারতেছে না। তাহলে পানি যেহেতু বডিতে জমে আছে, তাহলে পানি প্রচুর পানি বডিতে, এখন পানি জমা আছে সেটা আমি বের করতে পারতেছি না, তাহলে কি হবে? আমার হাইপোনেট্রিমিয়া ডেভেলপ করবে, ডাইলুশনাল হাইপোনেট্রিমিয়া হচ্ছে। পেশেন্টের হচ্ছে আমার বডিতে প্রচুর পানি আছে, তাহলে আমার ইন্ট্রাভাস্কুলার ভলিউম বেড়ে গেছে,
তাহলে ভলিউম যেহেতু বেড়ে যাচ্ছে তাহলে সে হচ্ছে এখানে হাইপোটেনশন ডেভেলপ করতেছে। আচ্ছা, এখানে বলতেছে ব্র্যাডিকার্ডিয়া হয়। ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে এবং চেঞ্জটা হচ্ছে ওয়াইডেনিং অফ দ্য কিউআরএস। কেন ওয়াইডেনিং অফ চেঞ্জ। দ্য কিউআরএস হচ্ছে আমি জানি না এটা। আচ্ছা, তারপর আলটিমেটলি কার্ডিয়াক অ্যারেস্টে যাইতে পারে। এবং যেহেতু সে আসলে সলিউট দ্বারা হয় তাহলে সলিউট টক্সিসিটি। এখন তোমার সলিউট যদি গ্লাইসিন থাকে গ্লাইসিনের হবে, তোমার যদি তুমি সরবিটল ইউজ করো সরবিটল হতে পারে, বা ম্যানিটল ইউজ করে ম্যানিটলের সিমটম গুলো আসতে পারে, মানে হচ্ছে সলিউট টক্সিসিটি সোজা কথা। এখন পরে কোয়েশ্চেন দেখো আবার একটি বলতেছে যে ডেফিনেশন অফ দ্য টার্প সিনড্রোম, সাইন সিমটম। এখানে সাইন সিমটমকে আবার কি করছে, ভাগ ভাগ করে লিখছে। তো ভাগ ভাগ করে না লিখে প্রথম যেটা কোয়েশ্চেন যেভাবে লেখা আছে ওটাই পড়ো, ওটাই বলো। এতগুলো তো লিখতে পারবা, লেখার দরকার নেই, কয়টা কয়টা করে পড়লেই হবে। পরের পেজে আসো, যে 124, এটাতে বলতেছে যে অ্যাবজর্পশন অফ দ্য টার্প ইরিগেশন, টার্প সিনড্রোম ইরিগেশন ইজ ডিপেন্ডেন্ট অন। তাহলে কতটুকু অ্যাবজর্পশন হবে এটা অবশ্যই তার কতক্ষণ ধরে ফ্লুইড দেওয়া হয়েছে এবং কত প্রেসারে দেওয়া হয়েছে এটার উপর নির্ভর করবে। প্রাইমারি মেকানিজম অফ দ্য টার্প সিনড্রোম মেনলি কি, যে ফ্লুইড ওভারলোড হচ্ছে, ওয়াটার ইনটক্সিকেশন হচ্ছে, আর টক্সিসিটি ফ্রম দ্য সলিড, মানে কি বললাম বডিতে পানি জমা হয়ে আছে তাহলে ফ্লুইড ওভারলোড, এবং পানি জমা যেহেতু হয়ে বেশি হচ্ছে আছে। ওয়াটার ইনটক্সিকেশন। তাহলে এটা মনে হয় টার্প সিনড্রোমে, মানে আমার খুব প্যাচ লেগে যেত, তখন আমি মনে হচ্ছে যে বডিতে পানি জমা হয়েছে, পানি বের হতে পারতেছে না, এটা হলো কথা। আচ্ছা, এখন হচ্ছে ইন্ট্রাঅপারেটিভ ফ্যাক্টর, আমরা যেটা এফআরসি তে পাইছি, যে ইন্ট্রাঅপারেটিভ ফ্যাক্টর দ্যাট মে ইনক্রিজ রিস্ক অফ টার্প সিনড্রোম কি কি আছে, ওই এটা এখানে দিছে যে প্রেসার। এটা যদি প্রেসারটা আমার কম থাকে, লেস দেন 70 সেন্টিমিটার, আবার যদি ব্যাগের হাইট থাকে। আচ্ছা, ফ্লুইড আমি অনেক বেশি দিলাম। আমার এখানে পেশেন্টের হচ্ছে লো ভেনাস প্রেশার, তো আমরা বুঝবো কিভাবে, সেটা হচ্ছে হাইপোটেনসিভ বা হাইপোভলিমিক পেশেন্ট। পেশেন্টের প্রলং সার্জারি হয়েছে, ব্লাড লস অনেক বেশি হয়েছে, ফলে যত বেশি ব্লাড লস হচ্ছে তত তার প্রোস্টেটের ভেনাস সাইনাস তত বেশি ওপেন হচ্ছে। আচ্ছা, এরপর যদি ব্লাডার পারফোরেশন হয়, ব্লাডার পারফোরেশন হয়, প্রোস্টেট যদি অনেক বড় হয় সেক্ষেত্রে। এরপরে আসো পরে, যে ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্ট হচ্ছে ম্যানেজমেন্ট কিভাবে করব। যে প্রথমত হচ্ছে আমি প্রথমে চিনলাম সার্জারি হচ্ছে আমি যত যত দ্রুত মানে সার্জারি বন্ধ করতে বলবো না, সার্জারিটাকে তাড়াতাড়ি র্যাপ আপ করতে বলবো। আচ্ছা, এরপরে কি, যে আমার এখানে ফ্লুইড বেশি হয়ে গেছে, ফ্লুইড ওভারলোড হয়েছে, তাহলে ফ্লুইড আমার হচ্ছে বের করাতে হবে, ডাইউরেসিস করাতে হবে। আর একটা জিনিস হচ্ছে আমার এখানে ফ্লুইড রেস্ট্রিকশন করাতে হবে। এরপর তোমার যে ইলেকট্রল ইমব্যালেন্স হচ্ছে সেটাকে তুমি ঠিক করবা, ওটা লিখলা শেষ। আচ্ছা, এরপরে বলো স্পেসিফিক কি। স্পেসিফিক হচ্ছে যদি সিমটোম্যাটিক হাইপোনাট্রিমিয়া হয়, যদি আমার সোডিয়াম লেভেল 120-এর নিচে আসে, তাহলে সেক্ষেত্রে আমার আহ, এটাকে হচ্ছে থ্রি থ্রি পার্সেন্ট পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড দিয়ে আমার এটাকে ম্যানেজ করতে হবে। তাহলে বডি ইন্টু 1.2 ml/hour হিসেবে আমার সোডিয়াম ক্লোরাইড শুরু করতে হবে। তারপর পেশেন্টের এখানে কি থাকে, অল্টার লেভেল অফ কনসাসনেস থাকে। তাহলে এবং সিজার হচ্ছে, তাহলে সিজারের জন্য আমরা এখানে ফেনাইটোইন দিতে পারি 10 to 20 মিলিগ্রাম। মিডাজোলাম। আর হচ্ছে মিডাজোলাম। মিডাজোলাম হচ্ছে জাস্ট আমরা তাকে একটু মানে সিজারে মূলত হচ্ছে আমরা এখানে ম্যানেজমেন্টটা কি করবো, ম্যানেজমেন্ট হচ্ছে প্রথম কথা হচ্ছে পানি বের করে দিব। আর 2 নম্বর হচ্ছে আমার ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা ঠিক করবো। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এখানে কি হয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে মূলত আমার হাইপোনাট্রিমিয়া হয়, তাহলে হাইপোনাট্রিমিয়া। হাইপোনাট্রিমিয়ার আমি ট্রিটমেন্টটা কিভাবে দিব। আর একটা হচ্ছে আমার সিজারের জন্য আমি কি কি করতেছি, সিজারের জন্য কি করব, আমার একটা যদি পেশেন্ট আমি কাম করতে চাই সেক্ষেত্রে আমি মিডাজোলাম দিচ্ছি। আর একটা হচ্ছে ফেনাইটোইন দিচ্ছি, ফেনাইটোইন ডোজটা সহ লিখতে হবে। আচ্ছা, ডোজ সহ লিখবা, কিন্তু এটা কিন্তু আমি বলতে ভুলে যাই মাঝে মাঝে, ডোজ সহ লিখবা। তাহলে মিডাজোলাম সব থেকে তুমি 2 থেকে 4 মিলিগ্রাম দিতেই পারো আইডি, আর ফেনাইটোইন হচ্ছে 10 to 20 মিলিগ্রাম। ফেনাইটোইন এছাড়া কোন ক্ষেত্রে জানি লাগে বলতেন। আচ্ছা, এরপর বলতেছে যদি আমার মানে তোমার ইয়া হয়, পালমোনারি ইডিমা ডেভেলপ করে এবং হচ্ছে তোমার এত বেশি পালমোনারি ইডিমা যেটা হচ্ছে তুমি আসলে পারতেছো না, হ্যাঁ, ফোর্স ডায়ালিসিস করো, তখন তুমি ইন্টিউবেট করে দিবা। ইন্টিউবেট করে পেশেন্টকে হচ্ছে যতক্ষণ না লাংস তার লাংস বা মেন্টাল কন্ডিশন মানে উইনিং করার যোগ্য না হচ্ছে ততক্ষণ তুমি তাকে পেশেন্টকে ইন্টিউবেটেড অবস্থায় রাখবা বা আইসিইউতে ম্যানেজ করবা। আচ্ছা, এরপর হচ্ছে থেরাপিউটিক measures as recommended for the patient with the TARP syndrome। তাহলে এই কথাটাই ম্যানেজমেন্টটাই থেরাপিউটিক মেজার, তাই না, প্রিভেন্টিভ তো না। তাহলে এই হুম। জিনিসটা
ইয়াও আর টু সাথে আরেকভাবে লিখছে, একইভাবে লিখছে, দেখো একই কথায়। আমি ফোর্স ডাইউরেসিস সাবজেক্ট শেষ করলাম, ফোর্স ডাইউরেসিস করলাম, এরপরে হচ্ছে তোমার কি বলে অক্সিজেন দিলাম, অক্সিজেন তো আমার যাবেই। আচ্ছা, তারপরে হচ্ছে যেখানে অক্সিজেনটা কিন্তু আগের ইয়াতে লেখা নাই, তারপরে হচ্ছে তোমার হাইপারটনিক স্যালাইন দিলাম যদি আমার ইয়াতে আসে 120-এর নিচে আসে। সিজার ডেভেলপ করলে আমি এখানে বলছি, ওরা বলতেছে ডায়াজিপাম দিতে পারি বা মিডাজোলাম, আমি মিডাজোলামে থাকবো 2 থেকে 4 আইভি, এবং সাথে আমরা ফেনাটোইন দিতে পারি 10 থেকে 20 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। আচ্ছা, যদি আমার হাইপো ইডিমা ডেভেলপ করে সেক্ষেত্রে আমাদের আইভি ইনভেসিভ মনিটরিং আমি শুরু করতে পারি, সেটা হচ্ছে গেল। আর ব্লাড যদি বেশি লস হয় সেক্ষেত্রে আমরা প্যাক্সেল দিতে পারি, এখানে ফ্লুইড আমরা দিব কষাসলি, আমার মনে হয় তো উপরে। আগেরটার চেয়ে এটাই ভালো না? প্রিন্সিপাল টুকু লিখে হ্যাঁ, স্পেসিফিকে আমরা এই এই পয়েন্ট গুলো দিলে বেশি ভালো হয় না? হ্যাঁ, এখানে হ্যাঁ, তো হ্যাঁ, পিউরেসিমেন্টের কথা বলেই না। হ্যাঁ, এটা হচ্ছে আমরা মানে মিক্স এন্ড ম্যাচ করে লিখো। এরপর হচ্ছে প্রিভেনশন। প্রিভেনশন ভাই 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্ট একেবারে ঠোঁটস্থ মুখস্থ গারস্থ করে লিখবা, কারণ এই 5টা পয়েন্টই আছে, আর জগতে অন্য কোনো পয়েন্ট নেই আর। আচ্ছা, 5টা পয়েন্টের মধ্যে আমাদের আগের বার ছিল যে 70-এর কম, এখানে বলতেছে তোমার হাইট হইতে পারে, হাইট হচ্ছে মিনিমাম 60 to 80। হ্যাঁ, 60 to 80। আচ্ছা, এরপরে কি বলতেছি যে গ্লাইসিন ইরিগেশন ইজ কনভার্টেড টু নর্মাল স্যালাইন, টাইম ডিউরেশন কমাইতে হবে, ইচ্ছা মতো গুতাইলে হবে না। আচ্ছা, তারপর হচ্ছে গ্লাইসিন আমরা কনভার্টেড করে নর্মাল স্যালাইনে নিয়ে আসবো যদি আমার সার্জারি কমপ্লিট হয়ে যায়। তারপর ডায়োটিক্স ইউজ করবো যদি সার্জারি প্রলং হয়, এবং বাইপোলার ডায়াথার্মি ইউজ করবো ফর রিসেকশন ইউজিং বাইপোলার ডায়াথার্মি। আচ্ছা, যদি এখন হোয়াট আর দ্য ল্যাবেজ ফ্লুইড, কি কি ল্যাবেজ ফ্লুইড দেওয়া যায় এবং এক্সপ্লানেশন দাও। তাহলে ল্যাবেজ ফ্লুইড হিসেবে আমরা অনেক কিছু দিতে পারি, দেখো কি কি দিতে পারি। প্রথমত হচ্ছে আমরা গ্লাইসিন, বোল্ড বোল্ড লেটার গুলো দেখো, গ্লাইসিন 1.5%, এটা কিন্তু লেখার সময় আমরা ম্যানিটল সবসময় লিখি কি ম্যানিটল 20%, তাহলে গ্লাইসিন লেখার সময় তোমাকে পার্সেন্টেজ উল্লেখ করতে হবে 1.5%। তারপর তারপর হচ্ছে মিক্স অফ সরবিটল অ্যান্ড ম্যানিটল, সরবিটল 2.7 অ্যান্ড ম্যানিটল 0.5। যদি ভুলে যাও লিখো না, ভুল লিখো না, যদি ভুল লেখার মতো মনে হয় যে পার্সেন্টেজ ভুলে গেছে তাহলে পার্সেন্টেজ লিখবো না, আর যদি মনে করো যে পার্সেন্টেজ আমার মনে আছে তাহলে লিখতে হবে, আদারওয়াইজ ভুল লেখার দরকার নেই। আচ্ছা, ফার্স্টে শুধু নামগুলা লিখলাম, তারপর হচ্ছে কি যে যে কোনো ইলেকট্রোলাইট, আচ্ছা ইলেকট্রোলাইট কন্টেনিং কোনো সলিউশন ইউজ করা যাবে না, কারণ এটা কারেন্টটাকে ডিসপার্স করে দিবে। ওয়াটার আমি দিতে পারি, কিন্তু ওয়াটার ইনটক্সিকেশন হতে পারে। এছাড়া আর কি কি ইউজ করা যায়, যে 3.3% সরবিটল, 3% ম্যানিটল, ইউরিয়া, ডেক্সট্রোজ 2.5 থেকে 4.1%। আচ্ছা, এই ফ্লুইড গুলার সুবিধা কি, যে ক্লিয়ার ভিজিবিলিটি দিচ্ছে। তারপরে এই ফ্লুইড গুলো বলতে হচ্ছে তোমার মেইনলি হচ্ছে গ্লাইসিনের সুবিধা কি, তাহলে ট্রান্সপারেন্ট ইলেকট্রোলাইন। হ্যাঁ, ট্রান্সপারেন্ট হচ্ছে আমার কারেন্টটাকে সে ছড়াচ্ছে না এবং আমাদের মানে এক্সেসিবিলিটি থেকে ভালো রাখতেছে। আচ্ছা, তারপর হচ্ছে ইজ হাইপারটোনিক সেলেন অ্যাডমিনিস্টার necessary to correct hyponatremia. What is the risk for rapidly correction? Rapidly correction যে সেন্ট্রাল কন্টেন্ট অ্যানালাইসিস হয়। তারপর প্রথমটা তো হচ্ছে যে সবসময় যে হাইপারটনিক দিতে হবে এমন কোনো কথা নেই, আমার মানে এটা হচ্ছে আমার ডিপেন্ড করতেছে আমার সেরাম সোডিয়াম লেভেল কেমন সেটার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, তারপর দেখো টক্সিক ইফেক্ট অফ গ্লাইসিন কি, অ্যান্টিডোট আছে কিনা, হোয়াট আর দ্য মেটাবলিক প্রোডাক্ট। আচ্ছা, এগুলো কখনো কোয়েশ্চেনে আসে না, যেহেতু কেউ লিখছে একটা একটা লাইন করে একটু পড়ি। আচ্ছা, গ্লাইসিনের টক্সিক এফেক্ট কি, টক্সিক এফেক্ট হচ্ছে এটা তো হচ্ছে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, তাহলে বডিকে সে হচ্ছে ইনহিবিশনের মধ্যে রাখবে, তাই না? আচ্ছা, ওটা তাহলে জায়গায় রাখো যে গ্লাইসিন ইজ এন ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। হ্যাঁ, তাহলে যদি আমার গ্লাইসিন অ্যাবজর্ব হয় তাহলে সরাসরি আমার হচ্ছে টক্সিক এফেক্ট চলে যাচ্ছে হার্ট এবং রেটিনাতে। আচ্ছা, এবং গ্লাইসিন কিভাবে কাজ করতেছে সেটা আসলে ওরা জানে না এখনো, জানো তো লিখছিস কি লেগা। আচ্ছা, এরপরে দেখো ইজ দের এনি অ্যান্টিডট টু দ্য গ্লাইসিন টক্সিসিটি, তাহলে গ্লাইসিন টক্সিসিটির আসলে কোনো ধরনের সরাসরি কোনো অ্যান্টিডট কিন্তু নাই। হ্যাঁ, আর মেটাবোলাইট কি কমন, তার নিচের পাড়ায় থার্ড থার্ড পাড়ায়, দ্য মোস্ট কমন মেটাবোলাইট অফ গ্লাইসিন আর অ্যামোনিয়া, গ্লাই গ্লাইঅক্সিলিক অ্যাসিড এন্ড অক্সালিক অ্যাসিড। এই কোয়েশ্চেন বা জীবনে কখনো আসে নাই, একবার শুধু হচ্ছে শুধু মানে কোয়েশ্চেন ধরে ধরে একটু যেভাবে কটা লাইন বলছে, প্রথম লাইনটা পড়বা, গ্লাইসিনের কোনো অ্যান্টিডট নাই জেনে নিলা,
আর লাস্টের লাইনটা হচ্ছে কমন মেটাবলেট কি আছে, তিনটা জিনিস আছে, অ্যামোনিয়া, গ্লাইঅক্সিলিক অ্যাসিড এন্ড শুধু অক্সালিক অ্যাসিড। আচ্ছা, এরপর আসো পেসমেকার এন্ড অ্যানেস্থেসিয়া ফর দ্য টার্প। অ্যানেস্থেসিয়া পেসমেকার ইম্পর্টেন্ট কেন? কারণ টার্পে তো আমরা মানে কারেন্ট দিচ্ছি, কটারি করতেছি অনেক বেশি। তাহলে এটার সঙ্গে আমার যে কোনো ইয়েতে আমরা এটা এই কোশ্চেনটা আমরা আগে একবার পড়ছিলাম, আমার যতটুকু মনে পড়ে যে পেস মেকার থাকলে আমরা কি করবো না করবো। ওখানে যা পড়ছি এখানেও মোটামুটি সেম। অ্যানাস্থেটিক কনসিডারেশন ডিউরিং টার্প, এটা শুধু টার্প না, এটা যে কোনো কেসে তোমার পেস মেকার থাকলে তুমি কি করবে, এটা আমরা একবার পড়ছিলাম, আমার মনে আছে। আচ্ছা দেখো, তো প্রথম কথা হচ্ছে পেস মেকার কেন বসাইছে। তাহলে পেস মেকার বসানো হয় চারটা কারণে, এই চারটা কারণেই সারা জায়গায় আছে। একটা কি কি, যে অ্যারিথমিয়া উইথ সিনকোপ এন্ড হার্ট ফেলিওর, অ্যারিথমিয়া। সিক্স। তারপরে ওই যে সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রিতেও বসায় হার্ট ব্লকে। হ্যাঁ, আর এটা হচ্ছে পোস্ট এমআই। তারপরে পেস মেকার থাকলে আমরা কি করব, আচ্ছা এটা দেখি একটু বলি। পেস মেকার যদি পেশেন্টের পেস মেকার থাকে, প্রথমে জেনে নেবো পেস মেকার কেন আছে। এরপরে হচ্ছে পেস মেকারটা, তার পেস মেকারটা আসলে কাজ করে কিনা, তার পেস মেকারটা ফিক্সড মোডে নেওয়া যায় কিনা, পেস মেকারটা ঠিক আছে কিনা, এটা সেক্ষেত্রে পেস মেকারের যে ইয়া আছে, এটাকে কি বলে, ক্লিনিশিয়ান বা হচ্ছে পেস মেকার স্পেশালিস্ট, তার সাথে এটা হচ্ছে তার কাছে আমি রেফার করব। রেফার করে সে পেস মেকার ঠিক আছে কিনা সেগুলো সে আমাকে একটা জানাবে বা লিখিত দিবে। আচ্ছা, আর ইন্ট্রাঅপারেটিভ এর মধ্যে আমরা কি বলবো, ইন্ট্রাঅপারেটিভ এর মধ্যে হচ্ছে পেসমেকার থেকে আমাদের যে ডায়াথার্মি সেটা দূরে রাখতে হবে, এবং পেসমেকার আমার ইউজ করতে হবে বাইপোলার। তারপরে এত কিছু মনে করতেছে না, আর একটা পয়েন্ট আছে, আর মনে নেই। লোয়েস্ট পাওয়ারে ইউজ করতে হ্যাঁ, হবে। লোয়েস্ট পাওয়ারে ইউজ করতে হবে, শর্ট বার্স্টে দিতে হবে, যে আর বার্স্ট হচ্ছে ওই বার্স্ট। যে পেশেন্ট প্লেটটা ফার অ্যাওয়ে রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এগুলাই আছে তাহলে। প্রথম কথা দেখো, ইন্টারঅপারেটিভলি শুরু করছে যে রিজন অ্যানেস্থেসিয়া ক্যান বি সেফ ফর দ্য প্রপোজ সার্জারি। আচ্ছা, তারপর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স হতে পারে পেসমেকারের কারণে। তো ইভেন চেঞ্জ ইটস মোড অফ ফাংশন। তো আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স মিনিমাইজ করার জন্য কি কি কাজ করতে হবে, এটা হচ্ছে লিমিটিং ইউজ অফ ইলেকট্রোকটার টু শর্ট বার্স্ট উইথ প্রলং পজ। তাহলে শর্ট বার্স্টে দিব, দীর্ঘ সময় গ্যাপ দিব, এক। দুই নাম্বার হচ্ছে বাইপোলার কটার ইউজ করবো। তিন নাম্বার হচ্ছে লোয়েস্ট ইফেক্টিভ পাওয়ার আউটপুট দিব। এরপর হচ্ছে প্লেসমেন্ট অফ পেশেন্ট প্লেট অ্যাজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য পেসমেকার, পেসমেকার থেকে পেশেন্ট প্লেটটা আমরা দূরে রাখবো। কন্টিনিউয়াস মনিটরিং করব। পেশেন্টের ইলেকট্রোলাইট হচ্ছে অপটিমাল ইলেকট্রোলাইট ব্যালেন্স। আরেকটা জিনিস এখানে লিখে নেয়, সেটা হচ্ছে পেসমেকার যে কনসালটেন্ট, তাকে আমরা ওটির মধ্যে নিয়ে আসবো উইথ রাখতে ব্যাকআপ হবে। ব্যাটারি, এই হুম। কথাটাও লিখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার কোয়াগুলেশন, এরপরে পরেটা আর লাগবে না। আচ্ছা, এই যে আপনি তো প্রি অপারেটিভে লিখছেন। ওখানে প্রি অপারেটিভ হচ্ছে প্রেজেন্স অফ কোয়ালিফায়ার, হ্যাঁ ডিউরিং সার্জারি, মানে সার্জারির সময় তাকে আমরা মানে আগে থেকে বলে রাখলাম। এটা তো ইন্টার অপারেটিভই হওয়া উচিত, তাই না আপু? হ্যাঁ, এটা প্রিপারেশন আর কি। হ্যাঁ, আগে তো আমি তাকে কোয়ালিফাইড পেসমেকার কনসালটেন্টের কাছে পাঠাবো, কারণ হচ্ছে এটা ঠিক আছে কিনা মেশিন, কারণ আমি তো সব জানি না, বসে থাকবো না, তাই না, আমি আমার ইসিজি বা এক্সরে করব, সেটা ঠিক আছে, কিন্তু আর হচ্ছে পাঠাবো এবং তাকে বলবো যে অমুক দিন ওটি আপনি অমুক দিন আসবেন। আচ্ছা, এরপরে প্রেজেন্ট দেখো থাকতে হবে। আহ নিচে লাইনটা দেখো, একদম নিচে লাইনটা, যে রিপ্রোগ্রামিং অফ পেসমেকার টু ফিক্স রেট মোড ক্যান বি ডান প্রি অপারেটিভলি। ওকে। আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে আমাদের টার্ম। আর ওইখানে একটা কোয়েশ্চেন আসলে, এবার একটু বই দেখি। দেখো, বইয়ের মধ্যে আমরা একটু দেখি যে ইউরোলজিতে মর্গান স্মিথে কি লিখছে। হচ্ছে কত, 35 নম্বর চ্যাপ্টার। আচ্ছা, 35 নম্বর চ্যাপ্টার স্মিথ খুলছি, হ্যাঁ 35 নম্বর চ্যাপ্টার, পেজ নাম্বার হচ্ছে 689। হুম। আচ্ছা, এখানে দেখো 689-এ ওই যে লয়েড ডেভিস পজিশন, লয়েড ডেভিস এবং লিথোটমি অথবা লিথোটমি পজিশন, মূলত জিনিস দুটা সেম, লয়েড ডেভিস আর লিথোটমি, কিন্তু একটু হচ্ছে পার্থক্য আছে, যে লিথোটমিতে হচ্ছে তোমার
বলতেছে গ্রেটার হিপ ফ্লেকশন হয়, মানে হিপ ফ্লেকশনটা একটু বেশি হয়। তারপর আবার ওরা একসাথে লাগাইছে। আচ্ছা, এরপরে আসো তোমার উপরে যে বক্সটা, যে ফিজিওলজিক্যাল ইফেক্ট অফ নিউমোপ্রোটিন এন্ড ট্রেন্ডেলেনবার্গ পজিশন, এটা আমরা অনেকবার পড়ছি, অনেকবার ভুলেও গেছি, এটা হুম। আসছিল পরীক্ষায়। তাহলে ট্রেন্ডেলেনবার্গে আর হিমোপেরিটোনিয়াম, ধরো একটা যদি ল্যাপারোস্কোপিক অ্যাপ্রোচে যায়, আমরা পড়ে নিতে পারি কারণ এই কোশ্চেনটা ঘুরে ফিরে আসবেই। তাহলে ল্যাপারোস্কোপিক যদি হুম। অ্যাপ্রোচে যায়, এটা এই বক্সটা চাইলে তোমরা তোমাদের এই টার্পের মধ্যে লাগাইতে পারো, কারণ ওখানে তো হচ্ছে তোমার নিউমোপেরিটোনিয়াম না হইলেও তোমার তো হচ্ছে ইয়া করে, মানে নিউমোপেরিটোনিয়াম করে না, টেন্ডেলিন বার্গও হচ্ছে করে না। আচ্ছা, কিন্তু আমাদের হচ্ছে এটা ওখানে তো পেলে লিথোটমি, হ্যাঁ লিথোটমি পজিশন করতে হবে। এখানে দেখো নিউমোপেরিটোনিয়ামের মধ্যে প্রথমে বলতেছি কি যে নিউমোপেরিটোনিয়াম গ্যাস আমার পেটে আছে, তাহলে পেটে থাকলে আমার বুকে চাপ দিবে, বুকে চাপ দিলে আমার সবকিছু এখানে কমবে। কি কমতেছে? এফআরসিআই, সরি এফআরসিআই বলতেছি, এফআরসি কমতেছে, ভাইটাল ক্যাপাসিটি কমতেছে, ক্যাপাসিটি কমে যাচ্ছে, আচ্ছা। কমপ্লায়েন্স কমতেছে, ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ হচ্ছে। এই কম মানে ট্রেন্ডেলিন বার্গেও সেম জিনিসটা হচ্ছে। ট্রেন্ডেলিন বার্গে কি হচ্ছে যে আমাদের মাথা নিচে থাকতেছে না, মাথা নিচে পা উপরে, তাই তো? হুম। হ্যাঁ, তাহলে হ্যাঁ, ট্রেন্ডেলিন হেড বার্গ, ডাউন। হ্যাঁ হেড ডাউন। তাহলে ট্রেন্ডেলিন বার্গও আমাদের সেম থাকতেছে, সাথে হচ্ছে আমাদের একটা হচ্ছে হাইপার ক্যাপনিয়া, হাইপার ক্যাপনিয়া হয় কারণ হচ্ছে ওই যে আমার ইয়া হয় না তো, মানে সে তো তোমার ভেন্টিলেশন। হ্যাঁ কম থাকতেছে। আচ্ছা, কার্ডিওভাস্কুলারে কি হয়? কার্ডিওভাস্কুলার সোজা জিনিস যে আমার পেটে গ্যাস বা পেটে গ্যাস আছে, পেটে গ্যাস থাকলে তো বললাম সে ডায়াফ্রামের উপরে চাপ দিবে, চাপটা গিয়ে আমার হচ্ছে ভেনাস রিটার্ন কমে যাবে। থোরাক্সে লাগবে, তাহলে আমার ভেনাস রিটার্ন কমতেছে। আচ্ছা, একই সাথে হচ্ছে আমার যেহেতু ভেনাস রিটার্ন কমতেছে, ইনসাফলেশনের শুরুতে ব্র্যাডিকার্ডিয়া, এটা কিন্তু ভাই আমি পাইছি, হ্যাঁ ইনসাফলেশনের শুরুতে ব্র্যাডিকার্ডিয়া, ওখান থেকে একদম আমার অ্যারেস্ট পর্যন্ত হইতে পারে। আপু, আপনি কার্ডিয়াক অ্যারেস্টেরটা বুঝবেন না তো জীবনেও। হ্যাঁ আমি জীবনে ভুলবো না ভাই। আচ্ছা, তারপরে কি হয়? এরপরে হচ্ছে তোমার ওই যে এসবিআর বাড়তেছে, এটা মনে থাকবে না, মেইল হচ্ছে ভেনাসিডান কমতেছে। ভেনাসিডান যদি কমে যায় আমার হচ্ছে, ভেনাসিডান কখন কমতেছে? ভেনাসিডান হচ্ছে হায়ার প্রেশারে, আর যদি প্রেশার কম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার প্রেশার কম থাকলে ভেনাসিডান বাড়বে। আচ্ছা, এইখানে দেখো, এবং এখানে এয়ার এম্বোলিজম হওয়ার চান্স আছে, কারণ পেটে এয়ার যে কোনো ভাবে তো আমার এয়ার ঢুকে যেতে পারে। আর ট্রেন্ডেলিন বাড়বে কি হচ্ছে, এখানে হচ্ছে আমার যেহেতু মাথা নিচে, তাহলে আমার ভেনাসিডান বাড়বে, সাথে আমার এসবিআই বাড়বে, এসবিআই বাড়ার কথাটা আমার মনে থাকে না। আচ্ছা, এরপরে নিউরোলজিক্যাল দুই ক্ষেত্রে দেখো তোমার ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়বে, সেরেব্রাল পারফিউশন প্রেশার দুই ক্ষেত্রে বললাম মেনটেন করো, তাহলে তোমার মনে রাখতে সুবিধা হবে। তাহলে দুই ক্ষেত্রেই আইসিপি বাড়বে, সিপিপি মেনটেন হবে। রেনালের ক্ষেত্রে ওই যে মেনটেনেন্স। একই, যে আমার তাহলে আমার যেহেতু ভেনাসিডাম কমতেছে বা ভেনাসিডাম বাড়তেছে, যাই হোক না কেন, আমার হচ্ছে রেনাল পারফিউশন, রেনাল প্রেশার যেহেতু এখানে বেশি, তাহলে আমার রেনাল ফাংশন কমবে। আচ্ছা, আর ওখানে নিউরেমবার্গে বলতেছে কি যে পুয়ার ব্লাডার ড্রেনেজ, ব্লাডার তো আসমান উঠে আছে। আয়ের ক্ষেত্রে মানে সবগুলো প্রেশার বাড়তেছে, তাহলে আয়ের ক্ষেত্রেও প্রেশার বাড়তেছে। এইখানে দেখো টেনিনবার্গে তোমার তোমার হচ্ছে অকুলার বার্ন হতে পারে, অপটিক নার্ভ ড্যামেজ মানে ইসকেমিয়া হতে পারে, কারণ ওই যে প্রেশারের কারণে। আর আদার্স এর মধ্যে এখানে হচ্ছে কি নিউমোপ্রেটনের প্যাসিভ রিগার্জিটেশন হবে, এখানে দেখো এখানেও প্যাসিভ রিগার্জিটেশন হচ্ছে, সেটাতে ফেসিয়াল সোয়েলিং এবং অ্যাক্সিডেন্টাল মুভমেন্ট, বাদ এটা জিনিসটা, আর রিস্ক অফ নিউরোপ্রেক্সিয়া শোল্ডার সাপোর্ট। পেন্ডেলিং বার্গে নিউমোপেটেনামে কিন্তু ইয়া হয় না, কোন ধরনের নিউরোপ্রেক্সিয়ার চান্স থাকে না, ড্যামেজ হওয়ার চান্স থাকে না, এখানে থাকবে। এরপরে তোমার পজিশন রিলেটেড চেঞ্জেস গুলো কি কি হয়? আচ্ছা, পজিশন রিলেটেড চেঞ্জেস গুলো কিন্তু আহ, করতে হবে, করতে হবে বলতে যে এটা এটা আমরা আগে পড়ছিলাম, বেসিকে পড়ছিলাম না? হুম। হ্যাঁ আজকে ভিউ পয়েন্ট থেকে পড়ছিলাম। হ্যাঁ বিপদে পড়ছিলাম, আজকে একবার করবো। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার ল্যাপারোস্কোপিক সার্জারি, ল্যাপারোস্কোপিক সার্জারিতে দেখো, ল্যাপারোস্কোপিক পজিশনিং সার্জারিতে, এটা তো বেসিকে আছে, তাই না? হ্যাঁ দেখো আমরা আজকে একবার করবো। হ্যাঁ, basic। আচ্ছা, ল্যাপারোস্কোপিক সার্জারিতে দেখো, এখানে বলতেছে যে
এই লাইনটা দাঁড়াও, থার্ড প্যারাতে দ্য নিওপেরিটোনিয়াম typically held at pressure 10 to 15, কোথায় কোথায় আপু? টেন বইয়ে টু বইয়ে ফিফটিন বইয়ে 691। হুম। হ্যাঁ, এখানে দেখো নিউমোপেরিটোনিয়ামের যে আচ্ছা, ওই যে নিমোপেরিটোনিয়াম। হ্যাঁ প্রেশার, হ্যাঁ নিউমোপেরিটোনিয়াম প্রেশারটা কত থাকবে, 10 to 15। এবং এখানে যে পোর্ট করার জন্য যে নিডেলটা ইউজ করা তার নাম কি, তার নাম হচ্ছে ভেরেস নিডেল। আচ্ছা, ভেরাস ভেরাস। হ্যাঁ, যদি সাবকিউটিনিয়াস ইনসাফলেশন হয় তখন হবে সার্জিক্যাল এমফাইসিমা, আর যদি আইভি ইনফ্লেশন হয়, ইনসাফলেশন হয়, তাহলে ভেনাস গ্যাস এম্বোলিজম। আচ্ছা, এখন এই যে তোমার গ্যাস ইনসাফলেশন বা পোর্ট ইনসারশন, মানে যেটার কারণে তোমার পেরিটোনিয়াল স্টিমুলেশন যদি হয়, সেটার কারণে কি হবে, ব্যাকআউট ব্র্যাডিকার্ডিয়া রেসপন্স রিকোয়ারিং র্যাপিড ডিফ্লেশন। তাহলে ওই যে আমার কার্ডিয়াক অ্যারেস্ট যে হয়ে গেল, সেখানে আমরা সব ম্যানেজ করছিলাম, কিন্তু র্যাপিড ডিফ্লেশন করতে বলি নাই। আমি ফলাফলটা করতে কিনা জানি না, কিন্তু আমরা কোনো ইনস্ট্রাকশন দিই। তো এই জিনিসটা আমি আসলে ভুলি না কখনো। হ্যাঁ, যে সেটা সঙ্গে সঙ্গে যে র্যাপিড ডিফ্লেশন করার কথা বলতে হবে। আচ্ছা, তারপরে অন্তত আর কিছু নাই। আহ, আচ্ছা, নাইট্রোস ল্যাপারোস্কোপি সার্জারিতে হচ্ছে নাইট্রোস অক্সাইড, তো আমার চলে গিয়ে আরো বেশি মানে প্রেশার করা, তো প্রেশার আমি কম রাখবো। এন্ডোস্কোপি সার্জারি এখানে ওই যে দেখো এখানে একটা বক্স আছে 35.1, রিস্ক ফ্যাক্টর অ্যান্ড ক্লিনিক্যাল ফিচার অফ টাফ। রিস্ক ফ্যাক্টরটা আমরা পড়ে আসছি, ঠিক আছে? ওখানে মোটামুটি যা ছিল তাই আছে। বাকি আছে, তারপরে বাকি সিমটম আছে। অফ অ্যাওয়েক পেশেন্ট সাইন সিমটম, এগুলো যা ওখানে 2 পয়েন্ট এখান থেকে তুলে দিচ্ছে। এরপরে আসো রিজিওনাল অ্যানেস্থেশিয়া, অ্যানেস্থেটিক টেকনিকে আছে। আচ্ছা, ক্যান্সার অফ কেমোথেরাপি দেখো, ক্যান্সার অ্যান্ড কেমোথেরাপির মধ্যে হচ্ছে তোমার আম, একটু এটা একটু করবা, সেটা কি দেখো, যে যদি আমার ক্যান্সার থাকে, ধরো একটা ব্লাডার ক্যান্সার নিয়ে আসছে, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু হবে যে তার মাথায় রাখতে হবে যে এখানে আমার মেটাস্ট্যাটিক স্প্রেড হইতে পারে, বিশেষ করে লাংসে। তারপরে আমরা বলতেছি যে এই মানে পেশেন্টের যদি আমার হয় ক্যান্সার ক্যান্সার হয়, তাহলে সেক্ষেত্রে সে কেমোথেরাপি পাইছে কিনা বা কেমোথেরাপি নিয়েও তাকে আমার প্রশ্ন করতে হবে। এবং কেমোথেরাপি কিছু হচ্ছে তোমার সিস্টেমিক এফেক্ট থাকে, ক্যান প্রডিউস সিস্টেমিক ইফেক্ট। সাম কেমোথেরাপি রেজিম ক্যান প্রডিউস সিস্টেমিক ইফেক্ট which may be identifiable pre-operatively। আচ্ছা, তারপর হচ্ছে ব্রিওমাইন, মানে কিন্তু ড্রাগ যে নাম লিখতে দিচ্ছে যে ব্রিওমাইসিন ইউজ করা হলে সেখানে পার্মানেন্ট টক্সিসিটি হতে পারে। মানে মোশন কথা, কেমোথেরাপি যদি দেওয়া হয় পেশেন্টকে, তাহলে পেশেন্টের কার্ডিও রেসপিরেটরি কমপ্লিকেশন হতে পারে। আচ্ছা, এরপরে রিডিউসিং ডেলিভার্ড অক্সিজেন কনসেন্ট্রেশন, টার্গেটিং স্যাচুরেশন অফ 88 to 90%, 92% রিকমেন্ড। তাহলে আমাদের হচ্ছে যদি ব্লিওমাইসিন পেশেন্ট মানে খেয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের স্যাচুরেশন মানে 88 থেকে 92 হইলেই যথেষ্ট, এর বেশি দরকার নেই। আচ্ছা, এরপর হচ্ছে রিজিওনাল অ্যানেস্থেটিক টেকনিক। রিজিওনাল অ্যানেস্থেশিয়াতে প্রথম কথা হচ্ছে যে আমরা অনেক সময় বলে যে ইন কম্বিনেশন উইথ জিএ, আমরা তাকে দিয়ে থাকি, তবে জিএ দেওয়ার সুবিধা কি? সুবিধা হচ্ছে মানে এটা একটা একবার হচ্ছে একটা ক্লারি ম্যাডাম বলতেছিল যে ওনারা বলতেছে জিএ দিতে, ইন্ডিয়াতে নাকি সে কোনো একটা এতে গেছে, তো ওখানে ওনাকে আলোচনা করতেছিল যে জিএ দেয় তাকে স্পাইনাল দেয়। এখন কেন দেয় উনি ব্যাখ্যাটা ভুলে গেছে। তখন এখানে দেখা ব্যাখ্যাটা আছে যে ইন কম্বিনেশন উইথ জিএ রিজনাল টেকনিক ক্যান অলসো বি used to provide excellent intraoperative and postoperative analgesia. And where patients have significant comorbidity, it may decrease risk of respiratory and airway dysfunction. তাহলে মেনলি হচ্ছে তোমার এখানে অ্যানোডিসিয়ার পারপাসটা আমি এখানে এখানে হচ্ছে লিখতে পারি। তো এখানে কত তো সেই সমাধান করা বলতে হবে 15 তারপরে এই পেজে আসো 694 পেজে দেখো, এখানে লিখছে তোমার রিজিওনাল অ্যানেস্থেসিয়ার মধ্যে আদার রিজিওনাল এন্ড লোকাল অ্যানেস্থেটিক টেকনিক কি কি আছে। যে আদার টেকনিকের মধ্যে আমরা বলতেছি সিস্টেমিক অ্যানেস্থেটিক ইনফিলট্রেশন, এটা তো একটা করতেছি। এখানে কি কি দিতে পারে, ট্যাপ লক। আচ্ছা, কদাল। পেরাল, হ্যাঁ কডাল,
তারপর হচ্ছে তোমার ট্যাপ ব্লক আর পেনাইল রিং ব্লকও দিতে পারি, কিন্তু এটা তো সার্কামফিউশনের জন্য। আচ্ছা, তারপর দেখো যে ইরাস আসছে, ইরাস। ইরাস আমরা ভিউ পয়েন্ট থেকে পড়ছি, একবার দেখবো। তারপরে হচ্ছে ইরাস এখানে যা আছে ভিউ পয়েন্টে তাই তুলে দিচ্ছে। ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট থাকে, এখানে অ্যাপয়েন্টমেন্ট আলোচনা করছে। উম, এরপরে এই দেখো ইলেকটিভ অ্যাবডোমিনাল অ্যান্ড পেলভিক সার্জারি, এইটা একটু মাঝখানে একটা প্যারাতে আসো। দেখো এটা শুরু হতে প্যারাতে চয়েস অফ পোস্ট অপারেটিভ অ্যানালজেসিয়া, পাইছো লাইনটা? হ্যাঁ, পাইছি। হ্যাঁ। The choice of postoperative analgesia depend on the pre-morbid condition, এটা আমরা পড়ছি, and the incision used। হ্যাঁ, যদি লো ওপেন অ্যাপ্রোচ হয় মানে লোয়ার মিড লাইন অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হয়, তবে সেক্ষেত্রে আমরা বলতেছি যে পেশেন্ট কন্ট্রোল অ্যানালিসিস দিয়ে হবে। আচ্ছা, যদি মিড লাইন ইনসিশন এক্সটেন্ডিং পাস দ্য আম্বিলিকাস, তবে সেক্ষেত্রে আমরা এপিডুরাল ইউজ করবো, এপিডুরাল আর কমনলি ইউজ। আচ্ছা, কিন্তু আপার অ্যাবডোমিনাল ইনসিশন দেওয়া হয় মে বেনিফিট ফ্রম এন এপিডুরাল, তাহলে আপার অ্যাবডোমিনাল এবং হচ্ছে আম্বিলিকাসের উপরে যেসব ইনসিশন সেটা আমরা এপিডুরাল দিচ্ছি। এখানে আপার অ্যাবডোমিনাল যে ইনসিশন সেটা যদি হচ্ছে হাই মিড লাইন অথবা সাবকোস্টাল হয়, সাবকোস্টাল ইনসিশন নাম হচ্ছে রুটটপ বা ক্ল্যাম্পশেল। আচ্ছা, এই যে যেগুলো তোমাদেরকে বলতেছি না এখন, এগুলো কিন্তু মানে রিটেনের হিসেবে বলতেছি না, রিটেন হিসেবে এখানে কি কি আছে তা সেটা আমাদের দেখে গেলাম, যেগুলো আমাদের বেসিক সহ পড়া উচিত ওটা দেখা দিলে করতেছি। আর এই ছোটখাটো লাইনগুলো একটু আইডেন্টিফাই করে দিচ্ছি, এগুলো মানে ব্রেন স্টর্মিং বা সামথিং করে। আচ্ছা, এরপরে আসুন প্রোস্টেট সার্জারিতে, দেখো মাঝখানটা লাইন লেখা আছে যে প্রোস্টেট সার্জারিতে তোমার ব্লিডিং হবে, মেজর হেমোরেজ হয়। অলমোস্ট অল প্রোস্টেট সার্জারি হ্যাজ দ্য পোটেনশিয়াল ফর মেজর হেমোরেজ। তো প্রসেসেক্টমি যখন লিখতেছি তখন অবশ্যই মাথায় রাখতে হবে যে আমার এখানে ব্লিডিং বেশি হবে। এটা কোথায় আছে আপু? এটা হচ্ছে তোমার প্রোস্টেট সার্জারি ফার্স্ট প্যারা লাস্ট লাইন, অলমোস্ট অল প্রোস্টেট আচ্ছা, সার্জারি পাইছি হ্যাজ দ্য পাইছি। পোটেনশিয়াল ফর মেজর হেমোরেজ। আচ্ছা, এরপর আসো পরের পেজে, টাফ সিনড্রোমের আগে একটা প্যারা, সেখানে বলতেছে হলমিয়ার অ্যান্ড গ্রিন লাইট লেজার ক্যান বি ইউজ ফর টার্প অপারেশন রিসেকশন। হুম। এটা মানে দরকার নেই, তোমার কোথাও লাগবে না, জাস্ট বের করে দিলাম, মানে এগুলো আসলে ধরেও না লাগেও না পাতাও। আচ্ছা, এরপরে দেখো আর কি আছে, আর কত রকম body and blood testing, confidence, তারপরে আচ্ছা, এবার কোয়েশ্চেনে চলে আসো, সেলফ অ্যাসেসমেন্ট কোয়েশ্চেন, পেজ নাম্বার 699। 699 E1, 699 E1 আসছো? আসছি আপু। হ্যাঁ, দেখো 1 নাম্বার কোয়েশ্চেন যে একটা এল্ডারলি পেশেন্ট, তোমার টার্প সার্জারি হয়েছে, রিকভারি ইউনিটকে সে কনফিউজ, এখন রিকভারি স্টাফ সাসপেক্ট করতেছে যে তার টার্প সিনড্রোম ডেভেলপ করছে, তুমি হোয়াট ইনভেস্টিগেশন অ্যাসেসমেন্ট এন্ড ইনভেস্টিগেশন উড ইউ পারফর্ম? তাহলে অ্যাসেসমেন্ট কিভাবে করবা? তুমি তাকে এক্সামিনেশন করতেছো, সাইন দেখতেছো, এবং ইনভেস্টিগেশন ওই যে আমাদের ইয়াগুলো যেগুলো লেখা আছে, ইউরিন ইলেকট্রোলাইট, সোডিয়াম কনসেন্ট্রেশন, ইলেকট্রোলাইট, হ্যাঁ এগুলো এগুলো দেখলাম। আচ্ছা, ভাইটামিনস। হুম। এরপরে হচ্ছে তোমার ইলেকট্রোলাইট দেখবা, ইসিজি করবা, তারপর তোমার সলিউট টক্সিসিটি দেখার জন্য তেমন কিছু তো আছে বলে মনে পড়তেছে না, ইলেকট্রোলাইট ইসিজি করলে আমি পেয়ে যাচ্ছি। আচ্ছা, তারপরে দেখো যে একটা কোয়েশ্চেন নাম্বার 2, এলডারলি লেডি ল্যাপারোস্কোপিক সার্জারি তো হবে, হুইচ উইল রিকোয়ার প্রলং স্টিপ হেড ডাউন পজিশন। আচ্ছা, মানে দীর্ঘ সময় সে ট্রেনেনবার্গ পজিশনে থাকবে, মানে ট্রেনেনবার্গের যেতে, ট্রেনেনবার্গে তো কিছু কমে, এটা একদম স্টিপ। আচ্ছা, টেন্ডিলানবার্গ হচ্ছে 20, এটা 30 to হ্যাঁ 45 হ্যাঁ, স্টেপ। এটা হচ্ছে আরো বেশি। তাহলে হচ্ছে she wishes to know what most common and serious risk associated with the anesthetic for the procedure. What would you tell her? তাহলে tell her তুমি কি বলবা? তুমি এখানে তোমার আমাদের ট্রেন্ডেলিনবার্গে যা যা পড়ছিলাম, এয়ারওয়ে, রেসপিরেটরি, কার্ডিওভাস্কুলার, আই, তারপরে হচ্ছে স্টেপের ডাউন পজিশন সিনেস, কতটুকু বললেন আপু?
আমি বলি নাই, সঞ্চিতা বলছে, মানে এটা হচ্ছে টেন্ডেনবার্গ 30 হচ্ছে টু 20। 45, এটা স্টেটে হ্যাঁ, আছে। হ্যাঁ 20। টেন্ডিলেনবার্গ 20, আর স্টেপ স্ট্রিপ, টেন্ডিলেনবার্গ 30 থেকে 45। আচ্ছা এরপরে হচ্ছে তোমার তাহলে ওই পয়েন্ট গুলো হচ্ছে এখানে সব এখানে আসবে, যেহেতু মানে ওই ট্রেনেনবার্গের কমপ্লিকেশন গুলোই হবে, তবে এখানে একটু প্রোনাউন্স আকার হবে এই। এরপর হচ্ছে হোয়াট অ্যানালিসিস অপশনস আর অ্যাভেলেবল ফর পেশেন্ট আন্ডার লোয়ার অ্যাবডোমিনাল সার্জারি, আউটলাইন দ্য কমন রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ ইচ। তাহলে লোয়ার অ্যাবডোমিনাল সার্জারি আমরা একটু আগে দেখে আসছি, যদি আমাদের ইনসিশনটা উপরে আসে, উপরে পেটে আসে, মানে আম্বিলিকাস পাস করে করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা আমরা এপিডুরালে যাই। তাহলে যেগুলো লোয়ার মিডলাইন ইনসিশন, লোয়ার অ্যাবডোমিনাল ইনসিশন, আমরা চিন্তা করব যে ওই নর্মালি যেভাবে আমরা ম্যানেজ করে থাকি, পেশেন্ট যে কন্ট্রোল কি অ্যানালিসিস দিয়ে পেশেন্ট কন্ট্রোল অ্যানালিসিসটা চট করে লিখবো না, আমরা হচ্ছে এখানে তোমার এনএসএআই নন এনএসএআই এভাবে করে যাব। ওইভাবে আর যাবে। হ্যাঁ ওভাবেই যাবে। এখানে থেকে শুধু কি কি আছে, ব্লক কি দিচ্ছি দেখো, ব্লক হচ্ছে উন্ড শীট, রেক্টাস শীট অ্যান্ড ট্যাব ব্লক। তাহলে রেক্টাস শীট ব্লকও দেওয়া যায়। উন্ড শীট মানে কেন জানি না, উন্ড শীট, রেক্টাস শীট আর, মুন্সিট, এটা তো ইনফিল্ট্রেশনের মতোই হয়ে গেল না আপু? হ্যাঁ তাই তো না না, বলছি। আমার কাছে মনে হয় আপু, ওপেন থাকে না উনটা, যখন ওপেন থাকে তখন ডিরেক্ট শীতে দিয়ে দাও, ওটাকে মনে ও করলো উনশীট। আচ্ছা, মানে হ্যাঁ অনেকে তো, ধারণা করতেছি, আমি অনেকে জানি না। অনেকে তো হ্যাঁ না ওই কাজটা অনেকে করে যে, মানে ধরো ইনসিশন মানে ক্লোজ করার আগে ওইটার উপরে, হ্যাঁ অ্যাবডোমেন ক্লোজ করার পরে তার উপর দিয়ে হচ্ছে রেখে আসে, লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে আসে, মানে জাস্ট ফ্লোরিং করে আসে, বলা যায় কিছুটা অ্যাবজর্পশন অটোমেটিক হবে। আচ্ছা, তাহলে এগুলা হুম। হচ্ছে এগুলো আমরা দিতে পারি। এই describe the changes of ABG which might be expected to occur during robot prostatectomy। রোবট প্রোস্টেটেক্টমিতে আসলে মেইনলি দেখো, রোবট প্রোস্টেটেক্টমি দিয়ে তোমাকে এখানে একটু কনফিউজ করছে, মেইনলি উত্তরেই শুরু করছে যে রোবট আর প্রোস্টেটেক্টমি আমি কেন টেন্ডিলেনবার্গ করবো, ওই যে নাকি? স্ট্রিপ টেন্ডারিং বা স্ট্রিপ হেড ডাউন। এবং একই সাথে যেহেতু রোবট প্রোস্টেটেক্টমি হচ্ছে, তাহলে এখানে নিউমোপেরিটোনিয়াম। ওই যে নিউমোপেরিটোনিয়াম হচ্ছে, তাহলে এখানে আমার টেন্ডেলিন বা নিউমোপেরিটোনিয়াম দুটোই আসতেছে। সেখানে কোনো কোয়েশ্চেন নেই। আচ্ছা এবার দেখি মর্গানে কি আছে। মর্গানের কত নাম্বার চ্যাপ্টার কি পড়ছে, জেনিটো ইউরিনারি। এখানে মর্গানে হচ্ছে তোমার চ্যাপ্টার শুরু হয়েছে, মর্গানে তোমার চ্যাপ্টার নাম্বার লেখা নাই, 32। সরি 32 নাম্বার চ্যাপ্টার, মানে 32 আপু। হ্যাঁ 32, কিন্তু আমাদের পিডিএফ এ তো ইয়া লেখা নাই, পেজ নাম্বার 31 লেখা নাই। থেকেই আছে। আচ্ছা, এখানে তোমার অ্যানেস্থেশিয়া পেশেন্ট উইথ কিডনি ডিজিজ, 31 নম্বর চ্যাপ্টার। ও, এটা ফিজিওলজি। 31। ফিজিওলজি, তুমি 32-এ আসো, অ্যানেস্থেশিয়াতে আসো, অ্যানেস্থেশিয়া ফর জেন্টাল ইউরিনারি সার্জারি। ম্যানিফেস্টেশনে হ্যাঁ আমি ভিতরে যাচ্ছি না, ভিতর ট্রিপসি, ও পিএসওএম, নন ক্যান্সার, ব্লাডার ক্যান্সার। আচ্ছা র্যাডিক্যাল সিস্টেকটমির একটা ইয়া ছিল না, যে উইথ র্যাডিক্যাল সিস্টেকটমি, দেখো এটা হচ্ছে তোমার আহ কিসের মধ্যে পড়ছে, ব্লাডার ক্যান্সারের মধ্যে পড়ছে। ব্লাডার ক্যান্সারের মধ্যে তোমার ইন্ট্রা অপারেটিভ কনসিডারেশনের বি নাম্বার পয়েন্ট, র্যাডিক্যাল সিস্টেকটমি মানে কি, অল অ্যান্টেরিয়র পেলভিক অর্গান। পেজ নাম্বার কত আপু? পেজ নাম্বার তো পিডিএফ এ নাই। 710। পাইছে পাইছে পাইছি। হ্যাঁ, উইথ র্যাডিক্যাল সিস্টেক্টমির মধ্যে তুমি কি কি ফালাবা এটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমার ব্লাডার। অ্যান্টেরিয়র পেলভিক অর্গান ইনক্লুডিং ব্লাডার, প্রোস্টেট, সেমিনাল ভেসিকল ইন ম্যান। আর ওদিকে হচ্ছে ব্লাডার, ইউটেরাস, সার্ভিক্স, ওভারি, পার্ট অফ অ্যান্টেরিয়র ভ্যাজানাল ভল্ভ, সবই তো ফালা হইতেছে। এটা হচ্ছে ফিমেইল। ওকে, পেলভিক নোড মানে, এবং ইউনারি ডাইভারশন অলসো ক্যারিড আউট। এরপর দেখো যে সেকেন্ড প্যারাতে ডিউরেশন অফ